দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। মার্চ থেকে চালু হতে পারে খেলাপি ঋণের নতুন আইন। ঋণ খেলাপির সংখ্যা বাড়ার সংখ্যা ব্যবসায়ীদের। জ্বালানি সংকটে ওষুধের উৎপাদন ব্যয় বেড়েছে প্রায় 4 গুণ। সংকট সমাধানে কার্যকর ব্যবস্থার তাগিদ উদ্যোক্তাদের। রপ্তানি বৈচিত্র্যকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে প্লাস্টিক পণ্য। পরিবেশের বিষয়টি গুরুত্ব দেওয়ার তাগিদ বাণিজ্য উপদেষ্টার। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঋণ খেলাপির নতুন নিয়ম চালুর ক্ষেত্রে অন্তত 1 বছর সময় চান ব্যবসায়ীরা। নতুন নিয়মে 1 মাস ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে সেটি পরিণত হবে খেলাপিতে। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী যা শুরু হওয়ার কথা রয়েছে মার্চ থেকে। ব্যবসায়ীরা বলছেন, এখনই এই নিয়ম শুরু হলে খেলাপিতে পরিণত হতে পারে দেশের অনেক ব্যবসায়ী। বন্ধ হয়ে যেতে পারে অনেক শিল্প কারখানা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 6 থেকে 9 মাস ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে সেটিকে ধরা হতো সন্দেহজনক খেলাপি হিসেবে। 9 মাস পার হলে যা মন্দ ঋণ হিসেবে বিবেচিত হতো। এমনকি মেয়াদ শেষ হবার পর 6 মাস পর্যন্ত খেলাপি না করারও নিয়ম ছিল সে সময়। অর্থাৎ মোট 15 মাস ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হবার পরও নাম উঠত না খেলাপির খাতায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পরিবর্তন আনে সেই নিয়মে। IMF এর পরামর্শে সময়সীমা নামিয়ে আনা হয় 3 মাসে। তবে আসছে মার্চ থেকে ঋণের কিস্তি একবার পরিশোধে ব্যর্থ হলেই খেলাপির খাতায় ওঠার নিয়ম চালু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। যে প্র্যাকটিসটা আছে সেখানেও কিন্তু অনেকেই ক্লাসিফাইড হচ্ছে। এর মানে কি, ওই সক্ষমতা নাই বলেই কিন্তু অনেকগুলো প্রজেক্ট বা অনেকগুলো ফ্যাক্টরি আপনার ক্লাসিফাইড হচ্ছে। 6 মাস যেখানে যথেষ্ট না মনে করছি আমরা, সে জায়গার মধ্যে এটাকে কমিয়ে আনা এই সময়ে এই প্রেক্ষাপটে এটা কোনোভাবেই আমরা মনে করি গ্রহণযোগ্য না। একটা কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হবেই, যে কেউ যে কোনো সময় এটা হইতে পারে। তো বাংলাদেশ ব্যাংক ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস আমাদের থেকে আশা করবেন। আমরা যখন আইসিইউতে আছি তখন এটা অসম্ভব। সুতরাং এই ঋণ খেলাপির পলিসি যেটা আছে, এইটা ব্যবসায়ীদেরকে গলা টিপে হত্যা করা হবে। এতে বহু ব্যবসায়ী কিন্তু শেষ হয়ে যাবে। তথ্য বলছে 2009 সালে দেশে খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,481 কোটি টাকা। বিগত সরকার ক্ষমতা ছাড়ার সময় যা ছিল 2,11,000 কোটি টাকা। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নিয়ম পরিবর্তনের কারণে খেলাপির পরিমাণ উঠে যায় 2,84,000 কোটি টাকার উপরে, যা ব্যাংক খাতে বিতরণকৃত মোট ঋণের প্রায় 18%। ব্যবসায়ীরা বলছেন, নতুন নিয়ম চালু হলে বাড়তে পারে এই হার, বন্ধ হতে পারে কারখানা, নষ্ট হতে পারে কর্মের সুযোগ। এমন অবস্থায় নতুন নিয়ম চালুর ক্ষেত্রে অন্তত 1 বছর সময় চান তারা। আমি তো মনে করি ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলো এই আইনের আওতায় বন্ধ হয়ে যাবে। এটা হবে আমাদের এক্সপোর্টের উপরে অনেক বড় একটা থ্রেট। আমি মনে করি এটা খুব দ্রুত এটা একটা সমাধান নিয়ে আসা, যাতে কোনোভাবেই এই ধরনের এটা ইমপ্লিমেন্টেশনে না যায়। আমরা বলেছি অন্তত আরও 1 বছর এই আগের নিয়মটাকে বহাল রাখার জন্য আমরা বলেছি যে ব্যবসা বাণিজ্য অর্থনীতি একটা স্বাভাবিক গতিতে ফিরে আসুক, এরপরে এটা যেন করা হয়। আমাদের কথা আমরা বলেছি, ওনারা এটা আমলে নিয়েছেন কিনা বা নিবেন কিনা এটা ওনাদের বিষয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের ব্যাংক খাতে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ 16,82,822 কোটি টাকা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। জ্বালানি সংকটের কারণে কারখানা চালাতে হিমশিম খেতে হচ্ছে ঔষধ খাতের উদ্যোক্তাদের। উৎপাদন সচল রাখতে ব্যবহার করতে হচ্ছে ডিজেল। এতে উৎপাদন খরচ বেড়েছে প্রায় 4 গুণ। এমন অবস্থায় জ্বালানি সংকট সমাধানে সরকারের সহায়তা চেয়েছেন খাত সংশ্লিষ্টরা। বুধবার পূর্বাঞ্চলে 16তম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। গেল 2 দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে দেশের ওষুধ শিল্পে। বেড়েছে দেশীয় ওষুধের গুণগত মান আর উৎপাদন সক্ষমতা। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির হিসেবে বর্তমানে দেশের চাহিদার 58% ওষুধের যোগান দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। তবে বছর 2 ধরে মিলছে না প্রয়োজনীয় জ্বালানি, ফলে বিকল্প হিসেবে ব্যবহার করতে হচ্ছে ডিজেল, যা বাড়িয়ে দিচ্ছে উৎপাদন খরচ। আমাদের দেশে প্রাইমারি এনার্জির অনেক শর্টেজ রয়েছে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেগুলি রয়েছে সেখানে বয়লার চালাতে আমরা গ্যাস পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদেরকে ডিজেল দিয়ে বয়লার চালাতে হবে। সেক্ষেত্রে আমাদের খরচ বহুগুণ বেড়ে যায়, প্রায় 4 গুণ বেশি হচ্ছে।
উদ্যোক্তারা জানান, ওষুধ তৈরিতে যে কাঁচামাল ব্যবহার করা হয় তা আমদানি করতে হয়, এজন্য অনুমোদন নিতে হয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এতে অনেক সময় লাগে, যা কমিয়ে আনার তাগিদ উঠে আসে ওষুধ খাত নিয়ে আয়োজিত এই আলোচনায়। উদ্যোক্তাদের দাবি, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হলে ওষুধের অভ্যন্তরীণ বাজার আরও বাড়বে। সে লক্ষ্যকে সামনে রেখে জোর দিতে হবে উৎপাদনশীলতা বৃদ্ধিতে। 2026 সালের পরে আমরা যেগুলিতে চ্যালেঞ্জে পড়ব সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টি ক্যান্সার ড্রাগের ক্ষেত্রে, যেগুলি অত্যাধিক বেশি দামে বিক্রি হয়, এবং এগুলি যদি আমরা তাড়াতাড়ি যেগুলি বর্তমানে রয়েছে সেগুলি যদি আমরা দেশে বানাতে পারি তাহলে সেগুলির ক্ষেত্রে প্যাটেন্ট আর প্রযোজ্য হবে না। কিন্তু একটা সময়ে আমাদের 26 সালের গ্র্যাজুয়েশনের পরে ইন্টারনাল মার্কেটের জন্য, এক্সপোর্টের জন্য না, ইন্টারনাল মার্কেটের জন্য আমাদের বেশি দামে ওষুধ কিনতেই হবে। এত সব প্রতিবন্ধকতার পরেও দেশের চাহিদা মিটিয়ে 150-র বেশি দেশে ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ, যেখান থেকে গেল অর্থবছরের প্রথম 6 মাসে আয় হয়েছে $11,40,00,000, যা তার আগের বছরের তুলনায় 12% বেশি। যদিও জেনেরিক ঔষধের বিশ্ববাজার এখন $40,000 কোটি। সেই বাজারে বাংলাদেশের অবদান খুবই সামান্য। In raw material production, ensure high quality manufacturing and boost research and development investment, the government has already implemented the API Park 200 acres of land which is situated in Muchiganj area. 27 pharmaceutical companies have been allocated plots in this park. The government is also providing special incentive and policy support for the API sector, including simplified investment process, tax exemptions and other benefits. ওষুধ শিল্পের অভ্যন্তরীণ বাজার আর আন্তর্জাতিক সম্ভাবনাকে সামনে রেখে আয়োজন করা হয়েছে 16তম এশিয়া ফার্মা এক্সপো, যেখানে অংশ নিয়েছে বিশ্বের 32টি দেশের 800 প্রতিষ্ঠান। প্রদর্শনী চলবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। রপ্তানি বৈচিত্র্যকরণে প্লাস্টিক পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা। তবে সবাইকে পরিবেশ বান্ধব প্লাস্টিক ব্যবহারের তাগিদ দেন তিনি। বুধবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আর প্লাস্টিক শিল্পের বিকাশে প্রণোদনা বাড়ানোর দাবি জানান ব্যবসায়ীরা। বিশ্বব্যাপী প্লাস্টিকের বাজার $62,700 কোটি হলেও বাংলাদেশের হিস্সা মাত্র 0.5%। দেশে প্লাস্টিক পণ্য উৎপাদনে বৈচিত্র্যকরণ ও রপ্তানি বাড়াতে ঢাকায় শুরু হয়েছে 17তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। আয়োজক বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি BPGMEA এবং হংকং ভিত্তিক প্রতিষ্ঠান ইউকার্টস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস। এবারের মেলায় অংশ নিয়েছে দেশি বিদেশি 800 স্টল। মেলায় প্রদর্শনী করা হয়েছে গৃহস্থলিতে ব্যবহার্য প্লাস্টিক পণ্য, প্যাকেজিং উপকরণ, মোল্ড, কোকারিজ, খেলনা সামগ্রী, ওষুধ শিল্পের প্রয়োজনীয় উপকরণ সহ বিভিন্ন ধরনের পণ্য ও মেশিনারিজ। আয়োজক প্লাস্টিক ব্যবসায়ীরা বলছেন, দেশে প্লাস্টিকের বাজার $250 কোটি। এ খাতে রয়েছে 6,000 প্রতিষ্ঠান আর কর্মসংস্থান হয়েছে 12 লক্ষ মানুষের। সরকার প্লাস্টিক পণ্য রপ্তানিতে 10% নগদ সহায়তা দিলেও তা কমিয়ে 6 ভাগে নিয়ে এসেছে। এতে প্রভাব পড়েছে রপ্তানিতে। এ সময় খেলনার উপর ভ্যাট প্রত্যাহারের দাবি জানান ব্যবসায়ীরা। আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার, আমাদের জ্বালানি সক্ষমতা, জ্বালানির প্রাপ্যতা এবং লো কস্টের এই জায়গাগুলি যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমি মনে করি যে আমরা কোনোভাবে বাংলাদেশকে দমাইতে পারবে না। এবং হিউজ পটেনশিয়াল আছে আমাদের এক্সপোর্টের। আমরা যারা এক্সপোর্টের সাথে সম্পৃক্ত, প্রচুর সম্ভাবনা, বিশেষ করে ইউরোপের এবং আমেরিকান মার্কেটে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, রপ্তানিতে প্লাস্টিক পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য পণ্যের বৈচিত্র্যকরণে নজর দিতে হবে। সবাইকে পরিবেশ বান্ধব প্লাস্টিক ব্যবহারের তাগিদ দিয়ে উপদেষ্টা বলেন, প্লাস্টিকের রিসাইকেল বাড়াতে হবে। এছাড়া 2026 সালে দেশ LDC গ্র্যাজুয়েট হলে সরকারি প্রণোদনা বন্ধ হয়ে যাবে। এজন্য কোম্পানিগুলোকে প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। দায়িত্বশীলতার সাথে আমরা প্লাস্টিক পণ্য উৎপাদন ব্যবহার করার প্রচেষ্টা চালাবো। করণের যে আমাদের সকলের যে আকাঙ্ক্ষা, এই ক্ষেত্রে প্লাস্টিক আমি নিশ্চিত যে অনেক অবদান রাখতে পারে এবং এই ধরনের মেলা তার সম্ভাবনাকে আরো বাড়াবে। BPGMEA তথ্য মতে সবশেষ 2023-24 অর্থ বছরে $10,73,00,000 প্লাস্টিক পণ্য রপ্তানি হয়। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যমুনা রেল সেতু দিয়ে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনের 1 মাস আগেই
বুধবার থেকে নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করেছে দেশের সর্ববৃহৎ এই রেল সেতু দিয়ে। সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বেলা 11টা 18 মিনিট। যাত্রী নিয়ে যমুনা রেল সেতু অতিক্রম করে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন। উদ্বোধনের 1 মাস আগেই দেশের দীর্ঘতম নবনির্মিত যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। এর মধ্য দিয়ে ইতি ঘটল যমুনা সেতুতে ট্রেন চলাচল। দীর্ঘ 3.5 বছর কাজের পরে ফার্স্ট আজকে আমাদের আনঅফিসিয়ালি হচ্ছে আপলাইন 3 দিয়ে ট্রেন ফার্স্ট যাত্রা শুরু হলো। এই ব্রিজের কাজের প্রথম থেকেই সম্পৃক্ত ছিলাম এবং শেষ পর্যন্ত কাজটা আমরা সাকসেসফুলি করেছি। আজকে ব্রিজের ট্রেনের একটা লাইন উদ্বোধন হয়েছে, ট্রেন চলাচল শুরু হলো। তো এই কাজটা সাকসেসফুলি শেষ করাতে আমরা গর্বিত এবং কোনো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট ছাড়া আমরা কাজটা শেষ করতে পেরেছি এবং ট্রেনও চলাচল শুরু করেছে। আপ লাইন আমাদের একটা লাইনেই খালি চলাচল করবে, আর হচ্ছিল উদ্বোধনের পরে হচ্ছিল 2টা লাইনই আমাদের হলো চালু হবে। রেল সেতুতে 2টি লাইন থাকলেও একটি লাইন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে। উদ্বোধনের পর 2 লেন দিয়ে ট্রেন চলাচল করবে। সেতু দিয়ে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে বলে জানিয়েছে প্রকৌশলীরা। আমাদের দেশে নির্মিত একটা ট্রেন ব্রিজ, যেটা উপর দিয়ে আজকে প্রথম যাত্রীবাহী ট্রেন গেল। আমরা আসলে খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত। আশা করতেছি আমাদের দেশের যে ট্রেন যাতায়াত সেটা এর মাধ্যমে আরও এক ধাপ উপরে আগায় যাবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে 4.8 কিলোমিটার দীর্ঘ এই রেল সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে আগামী 18 মার্চ। উদ্বোধনী অনুষ্ঠানে জাপানি দাতা সংস্থার জাইকার প্রেসিডেন্টের উপস্থিত থাকার কথা রয়েছে। 2020 সালে 29 নভেম্বর যমুনা বহুমুখী সেতুর সমান্তরালে ডুয়েল গেজ ডাবল ট্রেকের রেল সেতুটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পিলার নির্মাণে পাইলিংয়ের কাজ শুরু হয় 2021 সালের মার্চে। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে 16,780 কোটি টাকা। এর মধ্যে 27.60% অর্থায়ন এসেছে দেশীয় উৎস থেকে, বাকি 72.40% ঋণ দিয়েছে জাইকা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 2 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,189-তে। হাতবদল হয়েছে 391 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 143টির, কমেছে 209টির, আর অপরিবর্তিত রয়েছে 47টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। মার্কেট যে নিউট্রাল সেন্টিমেন্টে ক্লোজ হয়েছে, ইন্ডেক্সের খুব একটা পরিবর্তন হয়নি, মাত্র 2 পয়েন্টস কমে এখন ফাইনালি ইন্ডেক্স দাঁড়িয়েছে 5,190 পয়েন্টসে। পাশাপাশি মার্কেটের টার্নওভার ছিল মাত্র 400 কোটি টাকা। অর্থাৎ ইনভেস্টররা এখনো মার্কেটে যথেষ্ট কমই পার্টিসিপেট করছে। পার্সেন্টেজের দিক থেকে আজকে প্রাইস বেড়েছে 34% কোম্পানি প্রাইসে, কমেছে 52%, এবং অপরিবর্তিত ছিল মাত্র 12% কোম্পানির প্রাইস। এবং ফাইনালি সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে টেক্সটাইল সেক্টরে, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। টি মোবাইল ও স্পেসএক্সের স্টারলিংক মিলে মোবাইল যোগাযোগের নতুন যুগের সূচনা করেছে। মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতা দূর করতে ও প্রত্যন্ত অঞ্চলে মোবাইল সংযোগ নিশ্চিত করতে তারা শুরু করেছে স্যাটেলাইট টু সেল পরিষেবা। আপাতত যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে এর বেটা ট্রায়াল। কল্পনা করুন এমন একটি প্রযুক্তি যেখানে কখনো মোবাইল নেটওয়ার্ক না পাওয়ার চিন্তা করতে হবে না। যুক্তরাষ্ট্রের টি মোবাইল এমনই একটি উদ্যোগ নিয়েছে। তাদের সাথে আছে স্পেস এক্স এর স্টারলিংক স্যাটেলাইট ব্যবস্থা, যা ব্যবহার করে মোবাইল ফোন সরাসরি যুক্ত হতে পারবে স্যাটেলাইটের সঙ্গে। এতে কোথাও ফোনের টাওয়ার না থাকলেও মিলবে সব সেবা। যুক্তরাষ্ট্রে চলছে এই সেবার বেটা ট্রায়াল, যা আগামী জুলাই পর্যন্ত বিনা খরচে পাওয়া যাবে বলে জানিয়েছে টি মোবাইল। আর এটি সম্পূর্ণ চালু হলে নেওয়া হবে মাসিক ফি। টি মোবাইল বলছে, গত 4 বছরে তৈরি বেশিরভাগ স্মার্টফোনে কোনো অতিরিক্ত ডিভাইস যুক্ত করা ছাড়াই স্যাটেলাইট সেবা পাওয়া যাবে। ভবিষ্যতে এটিএনটি ও ভেরিজনের মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানির গ্রাহকরাও তাদের সেবা নিতে পারবেন। কিভাবে কাজ করবে এই প্রযুক্তি? টি মোবাইল বলছে, স্মার্টফোনের সিগন্যাল সরাসরি যাবে স্টারলিংকের স্যাটেলাইটে। স্যাটেলাইট থেকে তা পাঠানো হবে গ্রাউন্ড স্টেশনে, ফলে মোবাইল টাওয়ার নেই এমন প্রত্যন্ত এলাকাতেও কাজ করবে ফোন।
আশা করা হচ্ছে এর ফলে জরুরি পরিস্থিতিতে উদ্ধারকর্মী, ভ্রমণকারী বা প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারাও ফোন নেটওয়ার্কে সংযুক্ত থাকতে পারবেন। তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে এই প্রযুক্তির জন্য, যেমন আবহাওয়ার প্রভাব ও স্যাটেলাইটের ওভারলোডিং সার্ভিসের গুণগত মানকে প্রভাবিত করতে পারে। প্রাথমিকভাবে টি-মোবাইল গ্রাহকদের জন্য শুধুমাত্র টেক্সট করার ব্যবস্থা চালু করেছে, তবে দ্রুতই ভয়েস কল ও ইন্টারনেট সেবাও যুক্ত করার পরিকল্পনা আছে তাদের। এখন যুক্তরাষ্ট্রে যে বেটা ট্রায়াল শুরু হয়েছে তা এবছরের মাঝামাঝিতেই পুরোপুরি চালু করার কথা জানিয়েছে টি-মোবাইল। বিশ্লেষকরা বলছেন, নতুন এই স্যাটেলাইট টু সেল প্রযুক্তি মোবাইল যোগাযোগ ব্যবস্থায় বিপ্লবের সূচনা করবে। মৌমিতা জান্নাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ একটু বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।